উদ্বোধন করেছেন। এটা চালুর ফলে হাসপাতালের মোট শয্যা 1000-এ উন্নীত হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে এই সরকার বলেছে জনগণের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সব বরাদ্দ বাড়ানো হয়েছে, সেগুলো রিফ্লেকশন আমরা এর মধ্যে দেখছি। সরকার যে ব্যাপারে মনোযোগী সেটা নিশ্চিত করেছে। খাদ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের রেগুলার যে কাজ তারা করে যাচ্ছেন। 25টি মামলা করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, 67 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে মোবাইল কোর্টগুলো খুবই এফিশিয়েন্টলি আন্তরিকভাবে কাজ করছে এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এর বাইরে আমি এক্সাক্ট ডেটা দিচ্ছি না, এগুলো আপনাদের কাছে সফট কপি চলে যাবে। খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে স্বল্প মূল্যে 15 টাকা মূল্যে 30 কেজি করে যে চাল, সেটা বিতরণ অব্যাহত আছে এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন উপকারভোগীর সংখ্যা অনেক বেশি। সার নিয়ে আমি একটু পরে বলছি, এখানে সারের মজুদ নিয়ে কিছু তথ্য আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। গত সপ্তাহে ব্রিফিং হয়নি বলে গত সপ্তাহে এটা বলা হয়নি। সেটা হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘ 4 বছর ধরে জমে থাকা অবসর কল্যাণ ভাতার বকেয়ার জন্য কাটাতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 15 আগস্ট 64 জেলা একসাথে 2035 কোটি 86 লক্ষ টাকা স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। ওসমানী সিটি মিলনায়তন থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 4 বছর থেকে এটা বন্ধ করা ছিল, এটা আবার চালু হয়েছে। আমরা বুঝতেই পারি আমাদের স্কুল শিক্ষকরা তাদের অবসরকালীন এই ভাতাগুলো না পেয়ে কতটা সংকটে ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আমরা এর মধ্যে এটা যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে ট্র্যাকশন পেয়েছে। সেটা হচ্ছে নারীদের জন্য পিঙ্ক বাস, যেখানে নারী চালক এবং কন্ডাক্টর সবই নারী থাকছেন। তাদেরকে কেন্দ্র করে তাদেরকে রেখে এটা শুরু করা হয়েছে। আমরা জানি যে গণপরিবহনে নারীদের নানান রকম হয়রানির অভিজ্ঞতা আছে। এটা শুরু হলো, এটার সংখ্যা অচিরেই আরো বৃদ্ধি পাবে এবং আমাদের নারীরা খুবই এফিশিয়েন্টলি অত্যন্ত বড় কতগুলো বাস, এর মধ্যে ডাবল ডেকারও আছে, সেগুলো তারা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে ধীরে ধীরে এগুলো ইলেকট্রিক বাসে কনভার্ট করা হবে, মানে এইগুলো তো আছে, সাথে সাথে ইলেকট্রিক বাস এখানে যুক্ত করা হবে। আমরা জ্বালানি খাত নিয়ে পরে কথা বলছি, কারণ জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপর এখন সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে জানাচ্ছি। পাটবস্ত্র মন্ত্রণালয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এখানে সরকারি নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অধীনে বেশ কয়েকটা এর মধ্যে ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে আমি কয়েকটার নাম বলছি। এর মধ্যে যেগুলো নির্বাচিত হয়েছে: জাতীয় জুট মিলস, রায়পুর সিরাজগঞ্জ, স্টার জুট মিলস, দীঘলিয়া খুলনা, প্লাটিনাম জুবিলি জুট মিলস, আলিশপুর খুলনা, এরকম করে আরো কতগুলো ফ্যাক্টরি আছে। আমি আবারও বলি, আমরা আগেও বলেছি, সরকার যখন নিজে এই ফ্যাক্টরিগুলো চালাতে গেছে অনেক ক্ষেত্রেই বড় মানে ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে এবং ভর্তুকি দিতে হয়েছে। আমরা সবসময় মনে রাখবো, আমাদের অনেকের হয়তো ইমোশন আছে ফ্যাক্টরিগুলো, আমার নিজেরও আছে। আমি এই ধরনের একটা ফ্যাক্টরিতেই জন্মেছি, বড় হয়েছি, কর্নফ্লি পেপার মিলস। সো এগুলো লস যখন দেয়, এইটার ভর্তুকি জনগণের টাকাতেই। সুতরাং এই ফ্যাক্টরিগুলো বন্ধ রাখাও যেমন ঠিক না, একই সাথে ক্রমাগত ভর্তুকি দিয়ে চালিয়ে যাওয়াও ঠিক না। সুতরাং এখন যে পথটা বেছে নেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিক পথ বলে মনে করছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, ঢাকা চারদিকে 8 লেনের সড়ক নির্মাণ করা হবে এবং সব নদী সংস্কার করা হবে বলে বলা হয়েছে। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা জনগুরুত্বপূর্ণ, আমরা প্রচুর আলোচনা করছি, সেটা হলো সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারি চালিত রিক্সা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকায় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো মহাসড়কে, প্রধান সড়কগুলোতে চলাফেরা শুরু করেছে। এতে সুবিধা যেমন আছে, এতে অসুবিধাও তৈরি হয়েছে। যানজট হচ্ছে, রিক্সা চালকদের ক্ষেত্রে এক ধরনের প্রশিক্ষণের অভাব আছে। এমনকি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট ঠিক আছে কিনা, এই ধরনের নানান রকম সমস্যা আছে। সরকার খুব দ্রুত এই ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, তারা কোথায় কতটুকু চলতে পারবে এবং এগুলোর মান সহ সবকিছু নিশ্চিত করা হবে। আমরা আশা করি এই ব্যাপারে একটা খুব ভালো শৃঙ্খলা তৈরি হবে খুব দ্রুতই।
মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী মৎস্য পক্ষ উদ্বোধন করেছেন। তিনি জর্জ ইনস্টিটিউট মিনিস্টেরিয়াম কাঠিয়াদি কিশোরগঞ্জে এটা শুভ উদ্বোধন করেন। এখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় এমপিরা উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে 14 জন মৎস্য পেশাজীবী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে স্বর্ণপদক প্রদান করেন। আমরা একটা জিনিস জানি, বাংলাদেশ স্বাদু পানির মৎস্য উৎপাদনে পৃথিবীতে একটা খুব লিডিং পর্যায়ে গেছে। বাংলাদেশে কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে চমৎকার বিপ্লব সাধিত হয়েছে, এর মধ্যে এই সেক্টরটাও আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের এই সরকারের, আমরা এভাবে বলি যে সবচেয়ে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোর একটা, বা হয়তো এটা সবার উপরেই আছে, যেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। সেটার দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে। সেখানে 457 জন ভাতাভোগীকে তিনি কার্ড প্রদান করেছেন। আমরা এটা এর মধ্যে জেনে গেছি এই অর্থ বছরে যথেষ্ট ব্যয় হবে, 41 লক্ষ পরিবারকে এই কার্ড দেওয়া হবে, প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ের ব্যাপার। আমরা এই কথাটা আবার একটু বলে রাখতে চাই। এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেন যে এই টাকা আমরা খরচ করছি যখন রাষ্ট্রের আরো প্রায়োরিটিস আছে। ইয়েস, অনেক প্রায়োরিটিস আছে, কিন্তু এটা একটা বড় প্রায়োরিটি যে এই সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষকে আমরা এই অর্থ সাহায্য দেবো। আরেকটা কথা খুব জরুরি, এটা বলতেই চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীও অনেকবার তার বক্তৃতায় বলেছেন, যখন 14,000 কোটি টাকার মতো টাকা মানুষের হাত ধরে বাজারে চলে যাবে, আমরা খেয়াল করবো দরিদ্র জনগোষ্ঠী, ধরলাম আমাদের অনেককে যদি 2,500 টাকা দেওয়া হয়, আমরা অনেকে এই টাকাটা খরচ করবো। আমাদের প্রায় সবাই এরকম উপস্থিত যারা আছেন তাদের জীবনে 2,500 টাকার উপরে ডিপেন্ড করে না। যে মানুষগুলোকে 2,500 টাকা দেওয়া হচ্ছে, এই টাকাটা মুহূর্তে তারা বাজারে খরচ করবে, এটা বুঝতে হবে। এটা একটা হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট আছে, হাই পাওয়ার মানি বলে, 4-5 গুণ ইম্প্যাক্ট তৈরি করবে। সো এই 14,000 কোটি টাকার ইম্প্যাক্ট 60-70,000 কোটি টাকা হবে। এটা যখন বাজারে খরচ হয়, এই টাকাটা যখন সার্কুলেট করে, এটা ডিমান্ড তৈরি করে এবং এটার উপরে ভিত্তি করে নতুন ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমরা আবারও বলছি, এটা শুধুমাত্র কাউকে ফ্রি কিছু টাকা দিয়ে দেয়া না, এটা হিউজ ইকোনমিক ইম্প্যাক্টও আছে যখন এই নতুন কর্মসংস্থান তৈরি হয়ে যাবে এগুলোর সাথে জড়িত করে। সুতরাং এটার খুব বড় প্রভাব থাকবে। আর একই সাথে এটা তো বলা বাহুল্যই, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর একটা জীবনের নিরাপত্তা তৈরি হচ্ছে এই টাকাটার মাধ্যমে। এবং স্মরণ করিয়ে দিতে চাই, এটার আওতায় সবাই আসবে, প্রতিটা পরিবার আসবে। এই অর্থ বছরের জন্য 41 লক্ষ, প্রতি অর্থ বছর এটা বাড়তে বাড়তে প্রতিটা পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে যাবে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা পদক্ষেপ হচ্ছে ঢাকার বাতাস মনিটরিং করার জন্য পরিবেশ অধিদপ্তরের সাথে এগ্রিমেন্ট সাইন হয়েছে। আমরা নিয়মিতভাবে আমাদের মিডিয়াতে এরকম খবর দেখি যে বায়ুমানের ক্ষেত্রে আমাদের ঢাকা শহর বা বাংলাদেশের বায়ুমানও খুব ভালো কিছু না। সো এটার মনিটরিংটা সরকার শুরু করতে যাচ্ছে। আমি ফার্স্ট চলে যাই, কারণ আমি বলেছেন সার এবং বিদ্যুৎ নিয়ে কিছু বিস্তারিত কথা বলব। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প পাস হয়েছে। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী রিলেটেড, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের পার্ট হিসেবে বিভিন্ন মডেলের 4th প্রজন্মের MRCA, মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। MRCA, জেট-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা জেট-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের আলোচনা আমরা খেয়াল করেছি। এখানে একটু যোগ করে রাখা ভালো, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসর রাফা ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জেট-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। তো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটি, আমরা রাফাল বলি বা ইউরো ফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। তো আশা করি আমাদের সরকার
জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকম কার্যকর পদক্ষেপ নেবে। এবং এটা খুব জরুরি একটা ব্যাপার, আমি এই প্রসঙ্গে একটু বেশি বলছি, তারপরে একটু বলে রাখতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশকে যে আমরা বলি নতুন ভাবে স্বাধীন হয়েছে, আমরা বলি না দ্বিতীয় স্বাধীনতা, আমরা প্রথম স্বাধীনতার সাথে তুলনা হয় না, কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো কনফিউশন আমরা রাখবো না। কেউ কেউ পাল্লার মধ্যে 24 আর 71 তুলে 24-এর ওজন বেশি হয়ে গেছে, এটা আটার স্টুপিডিটি, ওই স্বাধীনতার সাথে কোনো তুলনা নেই। কিন্তু তারপর আমরা আদর করে দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিক্যালি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসঙ্গে নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে, আমরা জেট এন্ড ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সেই জায়গা, এই কারণে এখন আমরা এই স্বাধীনতার কথাগুলো বলি। আমি সার এবং বিদ্যুৎ নিয়ে একটা কথা একটু বলতে চাই, সেটা হলো সারের সংকট নেই, কোনো জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে, পত্রিকা এসছে, আমরা খেয়াল করেছি, এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, সেটা কৃষি বিভাগের হোক, সেটা প্রশাসনের হোক, বদলি করা হয়েছে এবং নতুন মানুষ ওখানে দেওয়া হয়েছে। আমি একটু কয়েকটা তথ্য আপনাদের সঙ্গে উপস্থাপন করি। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে। আমরা নাম বলছি না এখন, দেশের খুব লিডিং একটা পত্রিকায় আজকে নিউজ এসছে সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই। কিছুটা সমস্যা বিতরণে আছে, এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, কিছু নতুন প্রসেসের সাথে অ্যাডজাস্ট করার সমস্যা, এগুলো হচ্ছে। কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কোনো ঘাটতি যেন না হয়। 24 আগস্ট 2026 তারিখে সরকারি ক্রয় কমিটির বৈঠকে 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরো 1,15,000 টন অনুমোদন দেওয়া হয়েছিল। ডিলারদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সার উত্তোলন করেন এবং সেগুলো যে পরিমাণ সার তাদেরকে অ্যালোকেট করা হয়েছে সেটা যেন তারা বিতরণ করেন। আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের সাম্প্রতিক মজুদটা একটু বলে রাখা দরকার আছে। আমাদের মজুদ 24/8/2026 ইউরিয়ার মজুদ আছে 4.822 লক্ষ মেট্রিক টন, টিএসপি 3.69, ডিএপি 3.68, এমওপি 1.46, মোট 13.65 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। আমদানি পর্যায়ে আছে টিএসপি 2,10,000, ডিএপি 2,80,000, এমওপি 3,75,000। আরো অনুমোদন হয়েছে টিএসপি 60,000, ডিএপি 1,20,000, এমওপি 1,15,000। আমরা আশা করছি আমাদের সরবরাহে ঘাটতি নেই। যদিও এটা একটু বলে রাখা ভালো, আমি আমার প্রিভিয়াস ব্রিফিং এ বলেছি, মধ্যপ্রাচ্য সংকটের কারণে এটা আমরা সরকার মনোযোগী আছি, এজন্যই এগুলো করা হচ্ছে। হরমুজ স্ট্রাইক নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা জ্বালানির কথাই বেশি বলি, কিন্তু পৃথিবীর সারেরও অ্যারাউন্ড 25% হরমুজ দিয়েই পরিবাহিত হয়। তো আমরা এই ব্যাপারগুলোতে সতর্ক থেকেই কাজ করব, কারণ খাদ্য নিরাপত্তা সবার আগে। একটু কিন্তু যোগ করে রাখি, সেটা হচ্ছে খাদ্য উৎপাদন সামনে কেমন হবে সেটা নিয়ে কিন্তু গ্লোবালি আলাপ হচ্ছে। এল নিনো বলে একটা প্রাকৃতিক ফেনোমেনন আছে, যেটা এই বছর এবং আগামী বছর যে এল নিনোটা হতে যাচ্ছে, বলা হচ্ছে রেকর্ডেড হিস্ট্রিতে সবচেয়ে খারাপ এটা হতে পারে। তো আমাদের এই আনসার্টেনিটি গুলো আছে, সরকার নিশ্চয়ই এগুলোতে মনোযোগী থাকবে। বিদ্যুৎ জ্বালানির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি একটু বলি, সংকট মোকাবেলায় সরকার কি করছে? এখনো আপনারা খেয়াল করেছেন যে গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। সরকার কি করছে আমরা একটু বলতে চাই। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ব্যবসায়ীদের সংখ্যা গুজব দূর করতে নিয়মিত অফিসিয়াল ব্রিফিং দেওয়া হচ্ছে। আরো কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো যদি একটু বলি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শিল্প কারখানার জন্য প্রাকৃতিক গ্যাস বাঁচাতে এবং গ্যাসের উপর চাপ কমাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন সর্বোচ্চ নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ভোলা গ্যাস পাইপলাইন প্রকল্প, আমাদের ভোলার মাননীয় এমপি আছেন,
ভোলা নতুন গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে 500 কোটি টাকা ব্যয়ে একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা এই আলাপ করেছি ভোলায় কমার্শিয়ালি ভায়াবল গ্যাস মজুদ আছে, কিন্তু সেটা কিভাবে আনা হবে নানান আলোচনা ছিল। পাইপলাইন না, ওটাকে এলএনজি তে কনভার্ট করে আনা হবে, সেটা খুব দ্রুত হবে। ঘরোয়া গ্যাস অনুসন্ধান, বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে 1750 এমএসডিএফ গ্যাস উৎপাদনের লক্ষ্যে 150টি খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই আলাপ প্রচুর করেছি। আমাদের মাটিতে মানে কমিয়ে ধরলেও আমরা অনেক, আমি একদিন একটা সংখ্যা বলেছি, আমাদের অনেকেরই সার্ভে আছে 40টি সিএফ বা 50টি সিএফ হতে পারে। মানে আমাদের বাৎসরিক সম্পূর্ণ চাহিদা হচ্ছে 1.3 or 1.4 টিসিএফ এক্সিস্টিং অবস্থা। অর্থনীতির আকার বাড়লে হয়তো এটা দিয়ে হবে, তার স্টিল আমাদের কত পরিমাণ গ্যাস আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবং আমরা আবারও বলতে চাই, স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে অলিগার্কের হাতে এটা তুলে দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যস্ত, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। 2 বছরের মতো সময় ইন্টারিম সরকার ছিল, তারাও কি স্থলভাগে গ্যাস খোঁজার জন্য খুব চেষ্টা করেছে? কিছু হচ্ছে না। সৌভাগ্য তাদের, এই কথা একটু বলে রাখা ভালো, সৌভাগ্য তাদের তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি। আমি একটা তথ্য আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করতে চাই। প্রতি ইউনিট, আমি গতকাল এটা চেক করেছি, প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময় ছিল 12 থেকে $14। এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। এটা আমরা জানি না আসলে কোন দিকে যাবে। ইউরোপ তার, আমি আগেও একদিন বলেছি, ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ এলএনজির উপর ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে, কারণ সে রাশিয়া থেকে নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস নিতে চাইছিল না, কারণ ওর সাথে যুদ্ধ আছে। তো তারা বিরাট ক্রেতায় পরিণত হয়েছে। শীত আসছে, তারা তাদের স্টোরেজ বৃদ্ধি করার চেষ্টা করছে। সো ক্রাইসিস আছে। আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করব, সর্বোচ্চ চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন গ্যাসের জন্য, আপনারা সেই তথ্য জানেন। কাতারের সাথে আলোচনা হয়েছে। আরো যারা আমরা জানেন, আমরা যে স্থায়ী চুক্তি করি বা দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে দুটো দেশের মধ্যে বেশি আমরা কাতার থেকে, কাতার আর ওমানের সাথে আছে, সেখানে রীতিমতো আমাদের মন্ত্রী এবং উপদেষ্টারা গেছেন নতুন করে যাতে সেখান থেকে কিছু পাওয়া যায়। আমরা আশা করি আমরা সমস্যা সহনীয় অবস্থায় যাবো। এবং মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, রিয়াল কথাটা বলা ভালো, যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। কিন্তু যা বলেই শেষ করে, আমাদের যে ডিমান্ড ছিল 400 কোটি সিএফটি প্রতিদিন, সেটা বহুদিন থেকে 270-80 কোটি সিএফটি মধ্যে ছিল। যদি সেটা থাকে, ঘাটতি তো আগেই ছিল আসলে। আরেকটা কথা মনে রাখতে হবে, অর্থনীতির সাইজ তো বাড়ছে, আর বিশেষ করে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় অর্থনীতি অনেক ফাস্ট গ্রো করার প্রবণতা থাকে, ফলে ডিমান্ডও এনার্জির বাড়তে থাকে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা একটু সময়ের কথা বলছি এবং আমরা গ্র্যাজুয়ালি ভালো থেকে যাবো ইনশাআল্লাহ। এবার প্রশ্ন এবং আমার